ইকবাল গাড়ির দরজা খুলে রেখেছে আগে। ধূসর পিউকে কোলে নিয়ে এসে বসালো সিটে, পা দুটো ঝুলিয়ে রাখলো বাইরের দিকে। রক্ত পড়া তখনও থামেনি, অথচ পিউ কান্নাকাটি করছে না। সে ফ্যাল করে এখনও তাকিয়ে। ধূসর পিউরে বসিয়ে নিজেই ফের হাঁটু ভেঙে ওর সামনে বসে। ইকবালের বাড়িয়ে দেওয়া ফার্স্ট এক্স বক্স থেকে তুলো নিয়ে স্যাভলন ভেজায় পরপর পিউরের পাশে চেপে ধরতেই সম্মতি ফিরল তার। ব্যথায় কোকিয়ে উঠে ধূসরের কাঁধের শার্ট খামচে ধরল। ধূসর চোখ তুলে তাকায়। পিউ নেত্র খিচে ঠোঁট কামড়াতে ধরেছে। ধূসর মায়া মায়া কণ্ঠে শুধালো, কষ্ট হচ্ছে? পিউ চট করে চোখ খোলে। তার ভালোবাসা ধূসর ভাইয়ের সাথে চোখাচোখি হয়। নিমিষে যন্ত্রণা ভুলে মাথা নেড়ে উত্তর দেয়, ইকবাল ব্যাপারটা বুঝতে পেরে মাথা নামিয়ে ঠোঁট চেপে হাসল। পুষ্প চোখে ঠিক ধরা পড়ল তা। দাঁড়িয়েছিল ওর পাশেই। তার বোন ব্যথায় কাতরাচ্ছে, আর এই লোক হাসছে। পুষ্প নাক ফুলিয়ে ধুম করে কনু দিয়ে গুঁতো দিল ইকবালের পেটে। মুচড়ে দুলে উঠল সে। সহনীয় ভঙ্গিতে তাকালো পুষ্পর পানে। মেয়েটার চোখ রাঙিয়ে নিঃশব্দে হাসতে মানা করেছে। এ তো আর জানে না হাসার কারণ কি। জানলে নিজেও হেসে গড়াগড়ি খেত কনফার্ম। পিউ যে মিথ্যে বলেছে ধূসর বুঝতে বাকি নেই। এতটা গাঢ় কাটলে ব্যথা হয় না, অথচ বলল না কিছু। ঝুঁকে ফু দিল ক্ষত স্থানে। পিউ আবেশের পল্লব বুঝে নেয়। ধূসর ভাইয়ের এতটা যত্ন তার পাওয়ার ছিল বুঝি। এরকম জানলে পিউ স্বেচ্ছায় লক্ষবার হাত পা কেটে কেটে সামনে যেত তার। সে ছুতো, একটু ভালোবাসা পেত, কাছাকাছি হতো। সবশেষে পায়ে ব্যান্ডেজ বাঁধল ধূসর। বুড়ো আঙ্গুল বাদে বাকি 4টা আঙ্গুলই কেটেছে। উঠে দাঁড়িয়ে পিউর পা আস্তে ধীরে গাড়ির ভিতর ঢোকালো। ইকবালকে বলল, তুই ড্রাইভ কর। ইকবাল বিনা বাক্যে মাথা দোলালো। পিউ বোঝেনি কথাটার অর্থ। ভেবেছিল ইকবালকে গাড়ি চালাতে বলার কারণ হয়তো এতটা পথ চালিয়ে ধূসর ভাইয়ের ইচ্ছে করছে না আর। ধূসর পুষ্পকে বলো সামনে বস। পুষ্প ঘাড় কাত করে। পিউ কপালে ভাঁজ পড়ল। তখনই ধূসর ঘুরে এসে বসে গেল ওর পাশের জায়গায়। শুধু বসেনি, তার দুটো পাই তুলে দিয়েছে উরুর উপর। পরপর ঘটনা আশ্চর্য হয়ে গেল পিউ। অপ্রত্যাশিত বিষয়গুলো মস্তিষ্ক তৎক্ষণাৎ গ্রহণ করতে পারল না। বাক্য খুঁয়ে বসে রইল। ধূসরের গায়ে এভাবে পা দিয়ে বসা পিউরের অস্বস্তি তরতর করে বাড়ল। খারাপ লাগছিল। একটু নড়ে চড়ে নিচু কণ্ঠে বলল, ধূসর ভাই, পা নিচে রাখলে সমস্যা হবে না? ধূসর জলদগম্ভীর কণ্ঠে উত্তর দেয়, চুপচাপ বসে থাক। পিউ ঠোঁট উল্টে বসে থাকে। ইকবাল গাড়ি স্টার্ট দিতে যাবে, হঠাৎই চেঁচিয়ে বলল, ভাইয়া আমার আইসক্রিম। 3 জোড়া অদ্ভুত দৃষ্টি আশ্রে বলল তার উপরে। পিউ অপ্রবৃত হয়ে বলল, এভাবে তাকাচ্ছেন কেন? পুষ্প ভুরু কপালে তুলে বলল, তুই এত কিছুর মধ্যে আইসক্রিম কথা ভুললি না? তোর না পায়ে ব্যথা? পিউ মিনমিন করে বলল, ব্যথা তো পায়ে, আইসক্রিম তো মুখ দিয়ে খাবো। পায়ের সাথে সম্পর্ক কি? পুষ্প কপাল চাপড়ে বলল, দেখলেন ধূসর ভাই, দেখলেন? কেটে কেটে নদী বহানোর মেয়ের খাওয়ার কথা ঠিকই মনে রেখেছে। ও জাতে মাতাল তালে ঠিক। শুধু শুধু তোর জন্য আমিও চোখের জল ওয়েস্ট করলাম। ইকবাল টান ধরে বলল, এভাবে বলছো কেন? বেচারি আইসক্রিমটা ছুটতে গিয়েই আমি রাস্তায় ফেলে দিয়েছি। তুমি বসো পিউ, আমি আরেকটা এনে দিচ্ছি। পিউ খুশি হয়ে মাথা নাড়ালো। ইকবাল বের হতে ধলে ধূসর বাধা দিয়ে বলল, দরকার নেই, গাড়ি স্টার্ট কর। পিউ পিউয়ের আইসক্রিম পরে দেখা যাবে কিন্তু। ইউ আর লেট ইকবাল, সন্ধ্যার আগে পৌঁছাতে হবে, গাড়ি ছাড়। ইকবাল দ্বিধাদ্বন্দ্বে ভুগল। কি করবে, কি করা উচিত? একটু সাহারা পেতেই পুষ্পর দিকে তাকালো। পুষ্প নিরুত্তর বসে। ধূসর মুখের উপর কথা বলা সম্ভব না, এখানে তার করার কিছু নেই। ইকবাল পিছনে গিয়ে পিউরের দিকে তাকালো। তার চেহারা সর্বত্র কৃষ্ণবর্ণ কাদম্বিনী ছুটছে। আহত চোখে ধূসরের নিকেট চিবুকের পানে চেয়ে সে। ধূসর ভ্রুক্ষেপহীন একবার দেখলো অবধি না, এর মধ্যেই তাড়া দিল, শুনিসনি কি বললাম? হ্যাঁ যাচ্ছি। ইকবাল হতাশ শ্বাস ফেলে গাড়ির ইঞ্জিন চালু করে। পিউ মূর্তির ন্যায় বসে রয়। অভিমানে তার বুক
ভারী হয়ে আসছে। একটা আইসক্রিম খেতে চাইলো আর ধূসর ভাই এমন করলেন জীবনে আর আইসক্রিম ছোবে না বলে পণ করল পিউ। এইভাবে মুখের ওপর প্রত্যাখ্যান। ইকবালের গাড়ি তাদের বাড়ির আঙিনায় ভিড়ল। বৃদ্ধ দারোয়ান উঠে গেল খুলতে। ধূসর নেমে এসে পিউরের পাশের দরজা টেনে খুলল। অমনি দৃশ্যমান হলো তার পায়ের সাদা ব্যান্ডেজখানা। চোখ বেরিয়ে আসে দারোয়ানের। হাহাকার করে বলে ওঠে, এ কি সর্বনাশ! পিউ মায়ের কী হলো? ইকবাল ছোট করে জবাব দিল, অ্যাক্সিডেন্ট। বাকিটুকু শোনার মতো ধৈর্য হলো না তার। মাথায় হাত দিয়ে চেঁচাতে চেঁচাতে ছুটলেন সদর দরজার দিকে। পুষ্প ঢোক গিলে বলল, আজ আমি বকা খাবো শিওর। কেন? এই যে পিউ পাপ কাটল। আম্মু আমাকে বকবেন, বলবেন তুই কোথায় ছিলি, দেখে রাখতে পারিসনি ওকে। বড় হওয়ার অনেক ঝামেলা ইকবাল ভাই, ও আপনি বুঝবেন না। ইকবাল ফোঁস করে শ্বাস ফেলে বিজ্ঞের মতো মাথা দোলায়। বুঝেছে সে। পিউ গাঢ় হয়ে বসেছে। ধূসর ঝুঁকে কোলে নিতে গেলেই আরও শক্ত হয়ে গেল। ধূসর কপাল কোঁচকাল। জিজ্ঞেস করল, কি হয়েছে পিউ? রাগের ভিতরে ভিতরে ফুঁসে থাকলেও ঠান্ডা স্বরে বলল, আমি একাই যেতে পারবো। ধূসর ভুরু বাঁকালো। শিওর? হ্যাঁ। পুষ্প বলল, কিভাবে পারবি? হাঁটবি কী করে? পিউ মুখ গোমড়া করে জানালো, বললাম তো পারবো। আমার কারো সাহায্য প্রয়োজন নেই। ধূসর কিছু এলো গেল না। সে কাঁধ উঁচিয়ে বলল, ওকে। পরপর সরে গেল দরজা থেকে। পিউরের মুখটা আরও থতমত হয়ে আসে। কষ্টে কোটর ভরে। সে তো তখনকার রাগটা ঝাড়ার জন্য এরকম বলল, তাই বলে ধূসর ভাই ও মেনে নিলেন? এ তার যত্ন আত্মি। পিউরের ঠোঁট ভেঙে আসে, নাক লাল হয়, তবুও ধীর করল নিজেকে। দরকার নেই কারো সাহায্যের। কি হবে একা হাঁটলে? একটু ব্যথা লাগবে, লাগুক। পাষণ্ড ধূসর ভাইয়ের দ্বারস্থ হবে না তাও। পিউ এক আকাশ অভিমান নিয়ে পা দুটো মাটিতে ছোঁয়াতে গেল। অমনি কোলে তুলে নিল ধূসর। পিউ চমকে গেল। ফিক করে হেসে উঠল পুষ্প। তাল মিলিয়ে ইকবালও হাসে। ধূসর হাঁটা ধরল বাড়ির দিকে। পিউরের ভিতরে আনন্দে নেচে কুকে উঠল। ওপর ওপর রাগ দেখিয়ে বলো, কেন নিলেন? আমি একাই পারতাম। তোর দৌড় আমার জানা আছে। সোজা সাপটা জবাবটা পিউরে সোজা সাপটা অস্ত্রগত। তখনই ওদিক থেকে ছুটতে ছুটতে বের হলেন বাড়ির গৃহিণীরা, সাথে দারোয়ান। মিনা বেগম কেঁদে ফেললেন। এর মধ্যেই ধূসরের কোলে পিউকে দেখে তার কান্না আরও জোরালো হলো। নাকে কেঁদে কিছু বলার আগে ধূসর সতর্ক করল, এখানে নয়, বড় মা ভিতরে যাচ্ছে, এসো। ভিতরে যাবে না? ইকবাল একটু ভেবে বলো, যাওয়া কি ঠিক হবে? আব্বু তো নেই, অফিসে ফিরবে সেই রাতে। তাহলে সমস্যা কোথায়? গেলে খুশি হবে। পুষ্প মিষ্টি হেসে বলো, নিঃসন্দেহে তোমাকে চোখের সামনে আরও দুদণ্ড দেখব। এতে খুশি না হওয়ার উপায় আছে? ইকবাল বুকে হাত দিয়ে বলো, হায়, কোথায় রাখবো এত ভালোবাসা? পুষ্প একপাশে মুখ বাঁকালো। ঢং থেকে আর বাঁচি না। ইকবাল ফের হাসে, বলে, না আসলে হয়েছে কি, সন্ধ্যের পর সমাবেশ আছে, অ্যান্ড আমার ওখানে থাকাটা জরুরি। দেখবে ধূসর একটু পর বেরিয়ে যাবে। পুষ্প ঠোঁট গোল করে বলল, ও আচ্ছা, তবুও একটু বসে যেতে। ইকবাল চারপাশে একবার চোখ বুলালো, কণ্ঠ খাদে নামিয়ে বলো, আমি যে একেবারে জামাই হয়ে ঢুকতে চাইছি ম্যাডাম, সেই প্রতিজ্ঞা রাখতে হলে এখন কি ঢোকা উচিত হবে? পুষ্প লজ্জা পায়, মাথা নুয়ে লাজুক হাসে। ইকবাল ফিসফিস করে বলে, আসছি। পুষ্প পালাটা ফিসফিসিয়ে জবাব দিল, বাই। ইকবাল যেতে যেতে ফিরে তাকালো। ফের একবার বাড়ি চারদিকে দেখে নিল। কেউ নেই বুঝে তার হাত দিয়ে পুষ্পর দিকে ফ্লাইং কিস ছুঁড়ে দিল। গাল দুটো রক্তবা হয়ে এলো পুষ্পর। ভীষণ রকমের কুণ্ডাল তলিয়ে গেল। ইকবাল গাড়ি নিয়ে বেরিয়ে যাওয়ার পর গুটি গুটি পায়ে ঢুকলো বাড়িতে। মিনা বেগম একটু পরপর নাক টানছে। রুবায়দা বেগম এই শীতল বাতাস করছে পিউকে। কখনো হাত বোলাচ্ছে মাথায়। হাতে শরবতের গ্লাস নিয়ে দাঁড়িয়ে রয়েছে জবা বেগম। সুমনা বেগম বাড়িতে নেই, বিরক্ত আর রাফিদকে নিয়ে রোজ
পাশে স্কুল মাঠে যায় তিনি। আশেপাশের ছেলেরা এ সময় খেলতে আসে ওখানে। ছেলে দুটোকে একটু খেলাধুলা শেখায়। আজও গিয়েছেন। বাকি সবাই ঘিরে বসে পিউকে। পুষ্প হাজির হতে না হতে মিনা বেগমের কান্না থেমে গেল। চোখ পাকিয়ে রেগেমেগে বললেন, মেয়েটা এভাবে গাড়ির তলায় পড়ল, তুই কোথায় ছিলি তখন? পুষ্প ভগ্ন হৃদয়ে নিগড়ে শ্বাস বের হয়। আগে জানতো দোষ তারই হবে। পিউ আস্তে করে বলল, আপু কোনো দোষ নেই মা, আমি। তুই চুপ থাক। ইস, কতখানি কেটেছে, কত ব্যথাই না পাচ্ছে আমার মেয়েটা। জবা বেগম শুধালেন, ও পিউ, তোকে একটু নুডলস রেঁধে দিব? শরবত তো খেলি না। খাবো না মানে? ওকে জোর করে খাওয়াতে হবে। কত রক্ত পড়েছে। বেদনার রস খেলে গায়ে রক্ত হবে। দে আমার কাছে গ্লাসটা দে। পিউ অতিষ্ঠ হয়ে বলল, মা আমি খাবো না। মিনা বেগম চোখ গরম করলেন। চুপ। অনীহা সমেত চুমুক বসালো পিউ। গ্লাস ধরে রেখেছেন মিনা বেগম। পিউকে খাওয়াতে খাওয়াতে বললেন, যত জ্বালা হয়েছে আমার, এত বড় মেয়ে ছোট বোনকে অবধি দেখে রাখতে পারে না। যদি বলি মরে গেলে কি করবি তোরা? তোর ভরসায় যে একটু মেয়েটাকে রেখে যাব, তাও তো হবে না। পুষ্প কাঁদো কাঁদো হয়ে বলল, মা আমি কি করলাম? মিনা বেগম হাঁ করলেন উত্তর দেবে বলে। এর আগে ধূসর দরজায় দাঁড়িয়ে বলল, বড় মা, পুষ্পকে অকারণে বকাঝকা করছো। এখানে সব দোষ তোমার ছোট মেয়ে। কুকুর দেখে ছুটলে কুকুরও পিছনে ছুটবে, স্বাভাবিক। বহুবার এ নিয়ে সাবধান করার পরও শোনা নেয় কেন? পিউকে একেবারে ওর কামড়ায় দিয়ে ধূসর রুমে গেছে। হাজির হলো এই এখনই। পিউরের চেহারা চোর ধরা পড়ার মতো হলো। পুষ্প দীর্ঘশ্বাস ফেলে বলে লাভ নেই ভাইয়া, বিচার যা হোক, তালগাছটা আমার। আম্মু বলাতে তাই। ঘটনা যাই ঘটুক, অপরাধী আমি। হয়েছে হয়েছে, এত কথা বলার কিছু হয়নি। এখন যা, হাত মুখ ধুয়ে এসে আমায় উদ্ধার কর। রুবায়দা বেগমও বললেন, যা মা যা। অনেকটা ধকল গেছে তাই না? জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে গিয়ে আমি নাস্তা দিচ্ছি। পুষ্প আহ্লাদি কণ্ঠে বলল, এই বাড়িতে তুমি আমায় ভালোবাসো মেজমা, আর কেউ বাসে না। তুমি যে কেন আমার মা হলে না? আল্লাহ, ভাইয়া কত ভাগ্যবান তোমাকে মা হিসেবে পেয়ে। এই ভাগ্য আমার হলে কি হতো? আফসোস করে করে পুষ্প বেরিয়ে গেল। মেয়ের অভিযোগের চোখ ছলছল করে উঠল মিনা বেগমের। একটু আগে মতে কেঁদে বললেন, দেখলি মেজো, দেখলি কি একটু বলেছি, সেজন্য এভাবে বলে গেল। রুবায়দা বেগম অসহায় চোখে তাকালেন, বললেন, থাক আপা, তুই মনে কিছু নিও না, বাচ্চা মেয়ে। মিনা বেগম শুনলেন না, আঁচলে নাক চাপলেন। জবা বেগম পাশে বসে বলেন, আপা, বাচ্চা মানুষ কি বলতে কি বলেছে এসব ধরে কাঁদছ? পিউ অনুক্তহীন শ্বাস ফেলল। তার মা একটু বেশি সেন্টিমেন্টাল। কথায় কথা চোখ থেকে পানি ঝরে। এ দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে। সে চোখ ফিরে দরজার দিকে তাকালো, যেখানে ধূসর দাঁড়িয়ে। সে তাকাতে চটপট আরেক দিক তাকালো ধূসর। পিউর দৃষ্টি সতর্ক হয়। প্রতিবারের মতো এবারও মনে হলো ধূসর এতক্ষণ তাকেই দেখছিল। তোমাদের কান্নাকাটি থামলে একটা কথা বলতাম। ধূসরের ভারী স্বর। মিনা বেগম সহ বাকিরা তাকালেন। ধূসর ঘোষণা করল, আমি বের হচ্ছি, ফিরতে রাত হবে, কেউ অপেক্ষা করো না। কোথায় যাচ্ছিস বাবা? কাজ আছে মা, শেষ করে একেবারে ফিরব। কিছু খাবি না? না। ধূসর যেতে ধরবে আচমকা পিউ উদ্বেগ নিয়ে বলল, ধূসর ভাই একটা কথা। ধূসর থেমে যায়, প্রশ্ন করে, কি? পিউ রয়ে শুয়ে বলল, মারিয়া ম্যামকে আসতে মানা করে দিন না আজ। আমার তো পায়ে ব্যথা, পড়তে পারবো না। ধূসর চোখে চেয়ে বলল, কেন? গাড়িতে না বলছিলি খাবি মুখ দিয়ে? পায়ের সাথে সম্পর্ক নেই। এখন নিশ্চয় পা দিয়ে পড়বি না? নিজের কথা জালে পিউ নিজেই ফেসে গেল। কথা খুঁজলো, দুঃখী মুখী করে বলল, এরকম বলছেন কেন? পথে আসতে আসতে পা ব্যথাটা সারা শরীর ছড়িয়ে পড়েছে, এখন ব্রেনে আঘাত করছে। এই অবস্থায় কি পড়া যায়? ও মেজমা, তুমি বলো না যায়। রুবায়দা বেগম বলেন, সে তোই।
ও ধূসর, আজ বরং থাক, তুই মারিয়াকে ফোন করে বলে দে না বাবা। ধূসর কঠিন কণ্ঠে বলল, না, এ মাসে শেষে ওর টেস্ট পরীক্ষা মা, এভাবে পড়াশোনায় গ্যাপ পড়লে রেজাল্ট দেখতে হবে না। পিউ ঠোঁট উল্টে বলল, একটা দিনই তো প্লিজ। ধূসর শক্ত চাউনি মুখের দিকে তাকালো। পিউ গায়ে কম্বলটা উঁচু করে নাক পর্যন্ত ঢেকে ফেলল তাতে, পাছে ধরা না পড়ে। ধূসর কিছু একটা ভেবে বলল, ঠিক আছে। পিউরের উষ্ঠ ছড়িয়ে আছে। ধূসর যেতে যেতে আরেকবার তার পানে দৃষ্টি আনে। পিউ তাকাতেই শ্বাস ফেলে সে যেন ধাতস্থ করল নিজেকে, লম্বা পায়ে ঘর ছাড়ল। এরপর পিউ মনে মনে ভাবল, আজকের পেতনিটা পড়তে আসা থামিয়েছি ঠিক এইভাবে, একদিন ওটাকেও ভাগিয়ে দেব। রাত প্রায় 2টো বাজে। পিউ ঘুমে তলিয়ে টান টান করে পা রাখা বিছানায়। পাশে পুষ্প ঘুমিয়েছে। আজ মেয়েটা হাঁটতে পারে না, কিছু দরকার পড়ল সেই চিন্তায় পিউ ঘুম গভীর। অথচ মনে হলো তাদের চাপানো দরজাটা ঠেলে কেউ মাত্র ঢুকেছে। পিউ জেগে যায়, চোখ না খুলে ঘামটি মেরে শুয়ে রয়। আগত্য নিঃশব্দে ঢুকছে। হাঁটাটাতে আওয়াজ নেই। পিউর ভয় হয়, কে ঢুকলো ঘরে। কথা বলতে চাইলেও কণ্ঠরোধ হয়, বাক্য ফোটে না। অজ্ঞাত আগন্তুক তার দিকে ঝুঁকে যায় হঠাৎ। উষ্ণসার ঠিকরে পড়ে চেহারায়। পিউর শরীর থরথরিয়ে কাঁপুনি ছাড়ে, নিবু নিবু করে চোখ খোলে। ভয়ে বিবশ হতে থমকায়, লম্বা শ্বাস টেনে অনিশ্চিত কণ্ঠে বলে, ধূসর ভাই। ধূসর ভুরু বেঁকে এলো, অবাক কণ্ঠে বলল, কি করে বুঝলি? পিউরের সব সন্দেহ বিশ্বাসে পরিণত পেল এবার। এত রাতে ধূসর তার কামরায় ভাবতেই ধূরীভূত হলো। আপনি সত্যি এসেছেন? ধূসর উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করল, কিভাবে চিনেছিস? পিউরের সরল স্বীকারোক্তি, চিনব না? আপনার গায়ের গন্ধ যে আমার ভীষণ পরিচিত। অন্ধকারে ধূসরের অভিব্যক্তি বোঝা গেল না। পিউ আলগোছে একবার ঘুমন্ত পুষ্পকে দেখে নেয়, তারপর মিহিকণ্ঠে জিজ্ঞেস করে, এত রাতে আপনি এখানে? বলছি ওঠ। পিউ বিনা শর্তে মেনে নিল আদেশ। আস্তে ধীরে উঠে বসল। ধূসর ফোনের ফ্ল্যাশ জ্বালায়, বালিশের গা ঘেঁষে রাখে যাতে পুষ্পর কাছে আলো না পৌঁছায়। পিউ কৌতূহল সমেত দেখছে সব। তখনও খেয়াল করেনি ধূসরের পিঠের সঙ্গে লুকানো হাতটাকে। ধূসর সোজা হয়ে দাঁড়ালো। পিউ চোখ পিটপিট করলো। ফ্ল্যাশ লাইট এমনভাবে সেট করেছে ধূসর, কারোই মুখ স্পষ্ট নয়। আচমকা পেছনে হাতটা এনে সামনে ধরল সে। পিউ সেদিকে তাকাতেই হোঁচট খেল। হাত ভর্তি আইসক্রিম দেখে বিস্মহত হয়ে বলল, এসব কি? ফেরার পথে এনেছি। এত রাতে? মাত্র একটা দোকান খোলা ছিল, আনতে আনতে গলে গেল। ধর। পিউ অবিশ্বাসের কণ্ঠে বলল, এগুলো আমার জন্য? অসুস্থ মানুষের ইচ্ছে অপূর্ণ রাখতে নেই। বাচ্চাদের তো আরও না। পিউ বাকরহিত খুশিতে কথা বলতে ভুলে গেল। ধূসর এসে পাশে বসলো তার। কোন আইসক্রিমের প্যাকেট খুলে মুখের সামনে ধরে বলল, নে। পিউ তাতেই মুখ ডোবালো ওর দিকে চেয়ে চেয়ে। ঠোঁটের কোণায় অল্প একটু লেগে যায়। ধূসর বৃদ্ধা আঙুল দিয়ে মুছে দেয় তা। পিউ কাতর কণ্ঠে শুধালো, আপনি আমার জন্য আইসক্রিম কিনে এনেছেন ধূসর ভাই? সত্যি করে বলুন না। ধূসর চমৎকার হাসলো, ঝুঁকে এসে সুস্থির কণ্ঠে বলল, কারণ? পিউ উদগ্রীব হয়ে বলল, কারণ আমি তোকে। আপনি আমাকে বলুন না ধূসর ভাই, আপনি আমাকে। আমি তোকে পিউ তুই উঠবি নাকি পানি ঢালবো গায়ে? কর্কশ আওয়াজে পিউরের ঘুম ছুটে গেল। ধরপড় করে চোখ ফেলল, হকচকিয়ে কক্ষে চারপাশ দেখল। তার মানে এতক্ষণ স্বপ্ন দেখেছিল? ভাবতেই পিউরে মুখ কালো হয়ে আসে। এত সুন্দর একটা দৃশ্য, এতটা জীবন্ত স্বপ্ন ছিল সব। ধূসর ভাই আসেইনি রুমে। আইসক্রিম আনা তো দূরের কথা, সে ধোঁকা খেয়েছে। পিউ বিছানা থেকে নামলো। পা ব্যথা কমেছে? রাতে আমজাদ শিকদার বাড়ি ফের ফার্স্ট ক্লাস ডাক্তার ডেকেছেন, এমন ওষুধ দিয়েছেন
সে ব্যথা গায়ে এক রাতে, কিন্তু পিউরের বুকে ব্যথা ওসবের কাছে কিচ্ছু না। দেখলো তো দেখলোই এমন একজন স্বপ্ন যা জীবনে সত্যি হওয়ার সুযোগ নেই। ধূসর ভাইয়ের মতো লোক কি না রাত বিরাতে আইসক্রিম আনবে, তা ওর জন্য? পিউ ব্যথিত মন নিয়ে ওয়াশরুমে যেতে না এর মাঝে হাতে খুন্তি নিয়ে ঘরে ঢুকলেন মিনা বেগম। মেয়েকে উঠতে দেখে বলেন, যাক বেঁচে গেলি। পিউ দুদিকে মাথা নেড়ে বাথরুমে ঢুকে ব্রাশ করতে করতে আয়নায় তাকায়। কিছু একটা ভেবে হঠাৎ সচকিত হয়। ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়? সিনেমায় শুনেছিল তো, তাহলে কি এটাও সত্যি হবে?